এখন আমি একটা সাধারণ খবরের কাগজের অফিসে কাজ করলেও 1 বছর আগেও একটা সাংঘাতিক গোপনীয় কাজ করতাম। সে কাউকে বলা বারণ, বললে আর দেখতে হতো না, প্রাণটা তো বাঁচতই না। তার উপর সবচাইতে খারাপ কথা হলো যে চাকরিটাও চলে যেত। তবে এটুকু বলতে দোষ নেই যে কাজটা ছিল খবর সংগ্রহ করা। কোথায়, কেন, কার জন্য সেসব তোমরাই ভেবে নিও। আমার বয়স তখন 22। নামটা আর বললাম না। আমাদের পাড়ার হরিশ খুড়ো চাকরিটা করিয়ে দিয়েছিলেন। প্রথম দিনেই আমার বড় সাহেব, সাহেব হলেও তিনি কুচকুচে কালো, আমাকে বলেছিলেন, দেখো সর্বদা নষ্ট নেই হয়ে থাকবে, তুমি আদৌ আছো সে কথা টের পাওয়া গেলে চলবে না। তোমার আলাদা একটা চেহারা কিংবা চলাফেরা কিংবা কথা বলার ধরন গজালেই চাকরিটা যাবে। পানাপুকুরে 1 ফোঁটা ময়লা জল হয়ে থাকবে, সমুদ্রের ধারে 1 কোনা বালি হবে, এক কথায় সে অশরীরী হয়ে যাবে। কথা বললে কি বলছো বোঝা যাবে, কিন্তু আলাদা করে গলার আওয়াজ মালুম দেবে না। আর সবচাইতে বড় কথা হলো যে নিজের চেহারা বলে কিছু রাখতে পারবে না, যাতে তুমি মরে গেলেও তোমাকে শনাক্ত করা না যায়। ওরকম করে তাকাচ্ছ কেন? এ কিছু শক্ত কাজ নয়, কিচ্ছু করতে হবে না, স্রেফ নেই হয়ে থাকতে হবে। বেশি লেখাপড়া জানার দরকার নেই, বলো পারবে তো? আমি বললাম, আগে হ্যাঁ স্যার। বড় সাহেব বেজায় দিয়ে গেলেন, ফের কথার ওপর কথা, চুপ করে থাকতেও কি শেখাতে হবে নাকি? কি নাম তোমার? আমি কোনো উত্তর দিলাম না। বড় সাহেব খুব খুশি হয়ে বললেন, খুব ভালো, মাইনে নেবার সময় নাম লিখবে না, টিপসই দেবে না। নাম বাড়ানো যায় কিন্তু টিপসই দিয়ে সবাইকে চেনা যায়। দুনিয়ার কোনো দুজন লোকের একরকম আঙুলের ছাপ হয় না। 1 তারিখে আমার কাছ থেকে মাইনে নিয়ে যাবে, খাতায় লেখা হবে নষ্টামি বাবদ 200 টাকা। আচ্ছা যেতে পারো। আমি হাতে রুমাল জড়িয়ে 3টে আঙুল দেখালাম। বড় সাহেব হেসে বললেন, আচ্ছা 300 টাকাই, কিন্তু মনে থাকে যেন, বিপদে পড়লে আমরা বলবো তোমাকে চিনি না। ঘর থেকে বেরিয়ে এলাম, শুনলাম আমার নতুন নাম ইংরেজি হরফের কিউ। যেখানে যত সন্দেহজনক খবর শোনা যেত, নিজে দেখে এসে অফিসের পাশের গলিতে ভাঙা টাইপরাইটার ভাড়া খাটতো, তাতে টাইপ করে জমা দিতে হতো। তারপরে 6 মাসে কোথায় যে না গেলাম, কি যে না দেখলাম তার ঠিক নেই, অথচ আমাকে কেউ দেখতে পেত না। রাস্তার ভিড়ের মধ্যে একেবারে মিলিয়ে যেতাম। যেখানে ভিড় নেই, শুধু ভাঙা দেয়াল, সেই দেয়ালে একটা দাগ হয়ে মিশে থাকতাম। একবার একটা চোরাই গুদামে সারাদিন শ্রমিকদের একজন হয়ে গিয়ে রাশি রাশি গোপন খবর এনে দিয়েছিলাম। বড় সাহেব খুশি হয়, মাইনে বেড়ে গিয়েছিল। আরেকবার একটা বিদেশি মাল জাহাজে সারাদিন একটা পিপে হয়ে লক্ষ লক্ষ টাকা সোনা খুঁজিয়ে পাইয়ে দিলাম। সেই জন্য খবরের কাগজে বড় সাহেবের সে কি প্রশংসা। সে যাই হোক, শেষবারের কাজটার কাছে ও সব কিছু না। নাকি গড়িয়ার দিকে এতকাল কোনো বেআইনি কাজ হয়নি, তাই তো সকলের সন্দেহ হলো। নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র চলছে। তার উপর সব বাংলা কাগজে যখন ছোট্ট একটা নোটিশ বেরোলো, টিপ বোতাম পরিষদের প্রথম সভ্য গসু 7, তখন আমার বুঝতে বাকি রইল না যে গড়িয়াতে শুক্রবার 7টায় গোপন সভা বসবে। বড় সাহেবের ঘর থেকে প্রায় অদৃশ্যভাবে বেরিয়ে যাচ্ছি, তার পেয়ারের বেয়ারা বলল, টিকিট ছাড়া ঢুকতে দেবে না। রুমাল জড়িয়ে হাত পাতলাম। সে 1 কুচি লাল কাগজ বের করলো, 2 টাকা। একটা আঙুল দেখালাম, তাকে টাকা দিয়ে টিকিট পকেটে ফেলে চলে এলাম। শুক্রবার 5টায় যখন বাসে সবচাইতে ভিড় হয়, তখন বেছে বেছে সবচাইতে ভিড়ের বাসে উঠলাম। উঠে 4টে লোকের মধ্যেখানে এমন নেই হয়ে রইলাম যে কন্ডাক্টর টিকিট চাইল না। চাইবে কেন? আমার তো আর শরীর টরীর নেই যে বাসের জায়গা জুড়ে থাকবো। গড়িয়াতে নেমেই একটা চায়ের দোকানে ভিড় দেখে শটান সেখানে গেলাম। একবার বেজায় হালকা বেজায় গুড়ের চা নিয়ে তক্তার উপর 10 পয়সা ফেলে দিলাম। সস্তা তো হবেই, শুকনো শাল পাতা দিয়ে এসব চা বানাতে হয়, চা পাতা দিলে আর ওই দামে দিতে হতো না। ভাঁড় নিয়ে একটা বাঁশের খুঁটির পিছনে গুম হয়ে গেলাম। ভিড়ের মধ্যে হাসাহাসি হচ্ছিল, ওই শুক্রবার নিয়ে নাকি 4 দিন পকেট মার হয়নি। চট করে বুঝে নিলাম
সবা তাহলে পকেট মারদের। একটা চিমড়ে লোক চায়ের ভাঁড় শেষ করে সামনের বাঁশ বাগানের দিকে পা বাড়াতেই বাকি সব হ্যাঁ হ্যাঁ করে ছুটে এলো। ও মশাই, অমন কাজও করবেন না। ওই বাঁশ বাগানের পথ দিয়ে একটি মাত্র জায়গা, সেটি হলো গোড়ে বাড়ির ভাঙা কেল্লা, ভূতদের থান। দিনের বেলা তো ও পথে কেউ যায় না, কাক চিল কুকুর বেরালো না। লোকটা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে উল্টো দিকের মাঠের পথ ধরল। সকলে হাঁপ ছেড়ে যে যার জায়গায় ফিরে গেল। আমিও সেই সুযোগে ওই লোকটির পিছন পিছন চললাম। যা ভেবেছিলাম ঠিক তাই। মাঠ ভেঙে ঘুরে সে আবার বাঁশবাগানের ওপারে সেই রাস্তাটাই ধরল। আমি তার পিছনে নেই হয়ে চললাম। শুকনো পাতার উপর এতটুকু পায়ের শব্দ হলো না, নইলে এতদিন কি শিখলাম। আর পরেই বুকটা ধড়াস করে উঠল। সামনে একটা প্রকাণ্ড ভাঙা কেল্লা, সেখানে পৌঁছে পথটাও শেষ হয়ে গেছে। কেল্লার চূড়োটা শুধু দেখা যাচ্ছে, চারিদিকে এমনই ঘন বন হয়ে গেছে যে তার বেশি কিছু ঠাওর হলো না। লোকটা একটুও দাঁড়ালো না, শটান বনের মধ্য দিয়ে সেঁধিয়ে গিয়ে কেল্লার লোহা বাঁধানো প্রকাণ্ড সদর দরজা দাঁড়িয়ে পাশে ঝোলানো একটা দড়ি ধরে টানতেই দরজা খুলে গেল। আমিও তার সঙ্গে সঙ্গে ভিতরে সেঁধিয়ে গেলাম। সে কিছুই টের পেল না। ঢুকেই একটা প্যাসেজ, তার উধারে মস্ত ঘরে সভা বসেছে। সে কি ভিড় আর কি ভয়ঙ্কর তর্কাতর্কি। ঘরে একটা জানলা নেই, উঁচু ছাদে কয়েকটা ঘুলঘুলি দিয়ে বাতাস আসে, তাও এমন আড়াল করা যে বাইরের এক বিন্দু আলো যাচ্ছে না। যদিও ঘরের কয়েকটা ডেলাইট বাতি জ্বলছে, তাতে ঘরের অন্ধকার কাটছে না। ঘুপচি ঘুপচি ভাব, একটা সোঁদা গন্ধ, পায়রার নাকি বাদুড়ের বা অন্য বিকট কিছুর, কে বলতে পারে। সেই অন্ধকারের সঙ্গে আমি মিশে যেতে যেতে বুঝলাম যে কেউই আলো চায় না, কারো মুখ চেনা যাচ্ছে না। সকলের এরকম কাপড় চোপড়, চেহারা ঘাড় গুঁজে বসার আর আর চোখে চার অভ্যাস, এদের সঙ্গে আমার এতটুকু তফাৎ নেই দেখে নিশ্চিন্তে অদৃশ্যভাবে একটা থামে ঠেস দিয়ে দাঁড়ালাম দরজার কাছে। বেরোবার পথ ওই একটি, আর সব বন্ধ। হয়তো 100 বছর খোলা হয়নি, খোলাও যায় না। ফ্যাঁসফ্যাঁসে বিড়ালে গলায় যা বলা হচ্ছিল তার কতক কতক বুঝতে পারলাম। এরা ইউনিয়ন করতে চায়, কিন্তু শত্রুদের জ্বালায় কিছু হয়ে উঠছে না। আজকের এই কুখ্যাত নির্জন জায়গায় কারো অনধিকার প্রবেশের কোনো সম্ভাবনাই নেই। হঠাৎ চমকে উঠলাম। একটা থামের পাশের সবচাইতে অন্ধকার কোণ দিয়ে সরসর করে কেউ ছাদের অস্পষ্টতা থেকে নেমে এসে আমার থামের ওপাশে দাঁড়ালো। আমার গা শিউরে উঠল। বক্তা তার সরু সরু হাত পা নেড়ে বলে চললেন, সাধারণ নাগরিকদের অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা হবে? জনতা থেকে আমরা অভিন্ন, আলাদা করে চিনুক তো কেউ, বলুক দেখি আমরা কেমন দেখতে, কেমন গলার আওয়াজ আমাদের। আমার গা শিউরে উঠল। আরও গোটা দশেক ছায়া ছায়া মতো এখন থেকে ওখান থেকে বেরিয়েছে আপ ছায়াতে মিশে রইল। বক্তা একটু ইতস্তত করে বললেন, আমাদের একটা আস্তানা দরকার ছিল, এর চাইতে ভালো আস্তানা কোথায় পাওয়া যাবে? আমরাই তো আসল অশরীরী, সকলের চোখের সামনে কাজ করি, কেউ আমাদের দেখতে পায় না। এই ছোট ইটের টুকরো ফেলে আজ এখানে আমাদের ঘাঁটি প্রতিষ্ঠা। এই অবধি বলে ইটটা হাতে করে তুলছে, অমনি একটা ঘরে শোরগোল উঠল, না 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 না। তারপরেই মনে হলো ঘরের আনাজ কানাজ থেকে 25-30টা ছায়ামূর্তি বক্তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি অদৃশ্যভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। বক্তা একটা কোঁক শব্দ করে বসে পড়ল। হঠাৎ বক্তার পাশে বসার ছুঁচো মুখে একটা লোক গর্জন করে উঠল, নোটে বাজা, কার্তিক, কি করছিসটা কি, কই সমঝা? সঙ্গে সঙ্গে অদৃশ্য ভাব ছেড়ে দিয়ে গোটা 50 ছোকরা খালি হাতেই মঞ্চের উপর উঠে পড়ে। ওরে বাবারে, সেই ছায়ামূর্তিগুলোকে পেল্লায় পেটাতে লাগলো। সেই ফাঁকা বক্তা উঠে পড়ে দে দৌড়। আমি এমন পেটনায় জন্মে দেখিনি। আগন্তুকদের আগা পাঁচতলা ধাই ধড়াক্কা মার, তার মধ্যে কে রব তুলল, ব্যাটারা সব পুলিশের চর অশরীরে সেজে এসেছেন। লাগা লাগা, ভজা দেখছিস কি? ভজা বলল,
পেছলে যাচ্ছেন যে। শেষটা তাদের পৃষ্ঠভঙ্গ দিতেই হলো। সুরুত করে মঞ্চ থেকে নেমে স্রেফ জলের স্রোতের মতো ভিড়ের মধ্য দিয়ে গলে ঘরের একটিমাত্র দরজা দিয়ে সব নিমেষের মধ্যে বেরিয়ে পড়ল। ধন্যী পুলিশের ট্রেনিং। হয়তো একটু অসাবধান হয়ে পড়েছিলাম। ওই অদ্ভুত ব্যাপার দেখবার জন্য বোধহয় ভিড় থেকে কিঞ্চিত আলাদা হয়ে পড়েছিলাম। কারণ পালাতে পালাতে শেষের লোকটা আমাকে দেখতে পেয়ে একদম কোল পাঁজা করে তুলে ধরে বাইরের জঙ্গলের মধ্যে এনে ফেলে বলল, চলে চলে চলে, দেখছিস কি, বলে একটা শ্যাওড়া গাছের ডালে বেয়ে উঠে পড়ল। ততক্ষণে ডিলাইট হাতে নিয়ে নোটে ভজারাও দোরগোড়ায় দেখা দিয়েছে। সেই আলোতে দেখলাম যে লোকটা গাছে চড়ছে, তার গোড়ালি দুটো সামনের দিকে। তক্ষুনি গাছ গাছগার সঙ্গে মিশে গিয়ে মুচ্ছে গেলাম। ওরা বোধহয় আমাকে খুঁজে পায়নি। অবশ্যই আমি যে আছি তা ওরা জানতো না। খুঁজবে কাকে? বড় সাহেবের কাছে আর যাইনি। আজকাল খবরের কাগজের জন্য সংবাদ সংগ্রহ করি, অবশ্যই একেবারে নেই হয়ে। ধন্যবাদ।